সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়। তো মূলত ঈদের পর আজ প্রথমবারের মতো আমরা আবার অতিথি দিনে বসলাম এবং সম্প্রতি বেশ অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজও বেশ কিছু ঘটনা ঘটেছে, রাজনীতির ময়দানেও চলছে নানা আলোচনা। সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আলোচনার বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে মূলত যে ঈদের পর, অর্থাৎ ঈদের পর কি ঘটতে যাচ্ছে, আগামী রাজনীতিতে বর্তমানে কি চলছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান কি হবে, সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং জনাব মোহাম্মদ রাশেদ খান, সভাপতি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আমরা আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু বিষয় জানিয়ে নিতে চাই। আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন, এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে টেলিভিশনের অ্যাকাউন্ট নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ডাক। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, ৩ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান, মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার ঘোষণা। বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, ৯০০ কোটি টাকার তহবিল গঠন, ৫০ দেশের ৫৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণ, চট্টগ্রামে লোক নিতে আগ্রহী কোরিয়ানরা। ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ তৈরির প্রস্তুতি ইসির, শিগগিরই রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে সংলাপ, কঠোর শাস্তির বিধান রেখে পরিবর্তন আসছে আচরণবিধিতে। এবং অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত, গ্রামে চিকিৎসা না পেয়ে ঢাকায় এলেও মেলে না কাঙ্ক্ষিত সেবা, ভোগান্তির সঙ্গে বাড়ে খরচ, জনবল সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। জনাব মাহবুব ভাই, আপনার সাথে আমরা আলোচনাটা শুরু করতে চাই। ঈদের পর প্রথমবারের মতো আমরা আবার সরাসরি সম্পাদকীয়তে বসলাম। অনেকগুলো ঘটনা ঘটেছে রাজনৈতিক ময়দানে, অনেক ঘটনা ঘটেছে, সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপটে অনেকগুলো নতুন নতুন ঘটনা ঘটেছে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা, একটি হচ্ছে যে মার্কিন শুল্ক বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন, ১ নম্বর। ২ নম্বর, আজকে নো ওয়ার্ক নো স্কুল যেই প্রতিবাদ কর্মসূচি ছিল ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজা এবং পশ্চিম তীরে, সেটি বাংলাদেশে সংহতি জানিয়েছে এবং একই সাথে বাংলাদেশের রাজপথে নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন আয়োজন করেছে। কিন্তু যেমনই ছিল, তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে রাজপথে নেমে আসা জনতার সংখ্যা অনেক কম ছিল। এমনকি ইয়েমেন, হুথি যে অঞ্চল, মানে বিদ্রোহী গোষ্ঠী অধ্যুষিত অঞ্চল, সেখান থেকেও বাংলাদেশের মানুষ কম ছিল। ইভেন অস্ট্রেলিয়া কিংবা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে মানুষ কম হয়েছে আজকের এই প্রতিবাদ সমাবেশে। তবে যে বিষয়টি সারা বিশ্বের চেয়ে একটু ব্যতিক্রমীভাবে আজকে ঘটে গেল, সেটা হচ্ছে আর কোথাও কিন্তু কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি কিংবা কোনো দোকানপাট ইসরায়েলে হামলার প্রতিবাদে লুটপাট করা হয়নি, যেটা বাংলাদেশে করা হয়েছে। এ বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আপনি যেটা বললেন আমি এগুলো ফলো করছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং আজকে সকালে আমি অফিসে যাওয়ার পথে একটা ফিলিস্তিনিদের পক্ষে একটা মিছিলেও আমি কয়েক মিনিট ছিলাম, ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, ইসরায়েলি অ্যাগ্রেশন ইন গাজা এটা অবশ্যই মানে কন্ডেমেবল, এটা করতে হবে, এটা ঠিক আছে এবং করাই উচিত। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটলো, এই যে ভাঙচুরের ঘটনা, এগুলো না মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাই না। মানুষ এত মূর্খ হইতে পারে, এত ইগনোরেন্ট হইতে পারে। মানে আমি কতগুলি জিনিস বলি, তারপরে আমি আমার মূর্খদের কিছু আমি একটু শিক্ষা দেই। সেটা হচ্ছে, দেখেন, যে মোবাইলে আমি মিছিলে অর্গানাইজ করলাম ফেসবুকের মাধ্যমে, সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা তো ইহুদি। তা আপনি কি ওই মোবাইলটা ভাঙছেন? ওই ফেসবুকেই তো আপনি অর্গানাইজ করছেন, তাই না? আচ্ছা, ২ নম্বর হচ্ছে, দেখেন, কেএফসি, পিৎজা হাট এগুলি কিন্তু নাইদার ইসরায়েলি নর আমেরিকান, এইটা হচ্ছে আমেরিকান চেইন শপ। এবং এগুলিতে কি হয়, দেশি মুরগি রান্না করা হয় এবং যেসব উৎপাদন করা হয় খাদ্য সামগ্রী, সেগুলি আটা থেকে বা আমাদের লোকাল ইয়ে থেকে। তা হাউ ইজ ইট আমেরিকান অর ইট ইজ? কেএফসি সম্ভবত কেনটাকি ও বোধহয় কানাডা থেকে সম্ভবত। না, এখানে যেটা হয়, কয়েক বছর যাবত আপনার দেশি মুরগি দিয়ে এইগুলি করা হচ্ছে, মালিকানা ট্রান্সকমের কাছে, ব্রয়লার মুরগি থেকে। আচ্ছা, তারপর ধরেন বাটা, এইটা খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু মানে ছোটকাল থেকে শুনতেছি বাটা ইহুদিদের, বাটা ইহুদের। দিস ইজ নট ট্রু। বাটার অরিজিন হচ্ছে আপনার চেক রিপাবলিক, ঠিক আছে, মোরাভিয়ান। এটা ইট ইজ নট অনলি এ ফুটওয়্যার কোম্পানি, ইট ইজ অলসো অ্যাপারেল কোম্পানি। হ্যাঁ, এবং এটা হেড অফিস কিন্তু সুইজারল্যান্ডে। হ্যাঁ,
এবং মানে এটার অরিজিন হচ্ছে চেক রিপাবলিক, হ্যাঁ, এবং এটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা প্রিডমিনেন্টলি দেয়ার মানে ইহুদি আছে সেটা, বাট ইটস মাল্টিন্যাশনাল কোম্পানি। হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডে। আচ্ছা, তারপরে ধরেন যে গুগল, আমরা গুগল সার্চ করতেছি না, না মানে গুগলের উপর তো আমরা নির্ভরশীল। তো গুগলের দুইটা প্রতিষ্ঠাতা, একটা প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, হি ইজ এ জু, ইজ এ জু। তো আমরা গুগল সার্চ করতেছি কেন? আমরা কেন ফেসবুক ব্যবহার করতেছি? কেন আমরা এসব কি বলে বাটার জুতার দোকানের জুতা মানে লুটপাট করে নিয়ে যাচ্ছি? এখন এগুলি কি বলবো, এগুলো তো কিছু জানে টানে না। আচ্ছা, তারপরে আমি একটু বলি, যেমন ধরেন যে ইলন মাস্ক, হ্যাঁ, বাংলাদেশে একটা পিকুলিয়ার ঘটনা ঘটে। আপনি যদি আমার নিজের লোক হন, আপনার সব দোষ মাফ, ঠিক আছে? ইলন মাস্ক ইজ সাপোজ টু বি ওয়ান অফ দি, মানে যেহেতু ওই যে আপনার চিফ অ্যাডভাইজারের তার টেলিফোনে কথা হয়েছে, সবাই মনে করতেছে যে ইলন মাস্ক হচ্ছে আমাদের লোক, মানে ইউনুস সরকারের লোক। ইলন মাস্ক তো ইসরায়েলের কট্টর সমর্থক, হ্যাঁ। তো তার দোষ সব মাফ হয়ে গেল, সে তো ইসরায়েলের কট্টর সমর্থক, তাই না? কেন মাফ হয়ে গেল? যেহেতু তাকে কিছু বলা হবে না, যেহেতু সে ইউনুস সাহেবের সাথে টেলিফোনে কথা হয়েছে। এর চেয়ে বেশি কিছু না, টেলিফোনে কথা হয়েছে, বাস ইউনুস সাহেবের লোক এবং ইলন মাস্ককে নিয়ে কথা হবে না, সব ট্রাম্পের বিরুদ্ধে বা ইত্যাদি। এখন এই যে জিনিসগুলি না, এইটা কি বলবো, যে আমার লোক হইলে সব দোষ মাফ। কিন্তু এরা কারা? সবাই তো আর আসলে এই হামলাকারীদের অংশ ছিল না। এবং আমরা দেখলাম না। যে একটা বাটার দোকান থেকে আর্মির প্যাদানি খেয়ে কিন্তু একদল লোক যেমন ভাবে ছুটে পালালো, ওরা যে জিহাদি জজবা নিয়ে স্লোগানগুলো দেওয়ার চেষ্টা করেছে সেখানে আমরা দেখেছি। এবং সবই কিন্তু সাধারণ প্যান্ট শার্ট পরা, সবাই যে হুজুর ব্যাপারটা এরকম না, যে সবাই প্যান্ট শার্ট পরা মানুষ এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু সবাই ছুটে পালিয়ে গেছে আর্মির প্যাদানি খেয়ে। এরা আসলে কারা? না, এইটা শুনেন, কথাটা হচ্ছে যে মানে আপনার সোসাইটিতে যখন ল অ্যান্ড অর্ডার থাকবে না, হ্যাঁ, ওয়েন এ সোসাইটি বিকামস ললেসনেস, তখন কিন্তু আপনার যারা মানে কি বলে সুযোগ সন্ধানী অথবা যারা পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তারা তো সুযোগ নিবেই। হ্যাঁ, আপনার দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি, যাতে মানে আইন শৃঙ্খলা কেউ ভাঙতে না পারে, এইটাকে আপনাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, আপনার লুজ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ধরেন যে এখন ধরেন আওয়ামী লীগ মনে করেন বা ছাত্রলীগ মনে করেন, তারা তো চাইবেই যে মানে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজড হোক, ওটা চাইতেই পারে। এটা আমাদের দেশের পলিটিক্সে এগুলো হয়ে আসতেছে রে ভাই, আপনি তো জানেন সব। হ্যাঁ, করতে পারে। তাহলে এই সুযোগটা কেন পাবে? বা অন্য কোনো, আওয়ামী লীগের কথা বাদ দেন, অন্য কোনো সুযোগ সন্ধানীরা যদি এটা করতে চায়, কেন করতে পারবে? আপনি তো আপনার এই লুজ অ্যাডমিনিস্ট্রেশনে তো তারা সুযোগ পাবে, তাই না? আপনাকে তো অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক রাখতে হবে। আমরা কি করছি গত 7 মাসে, কি করছি? আমরা সব অ্যালাউ করি নাই, নট অনলি অ্যালাউ, আমরা এনজয় করছি না মব ভায়োলেন্স, মানে সরকারে যারা মানে থাকে, এগুলো এনজয় করছি তো আমরা, মব ভায়োলেন্স। মানে 6 মাস ধরে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। এটা 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 মানে নিডলেস টু রিপিট, এটা এখন পরিস্থিতি মব ভায়োলেন্স মানে নেই বললেই চলে বর্তমান, মানে ঈদের আগপাশ পর্যন্ত। এতদিন কি হয়েছে? এতদিন কি এগুলি আমরা ঠেকানোর চেষ্টা করছি? এই যে 32 নম্বর যে ভেঙে দিল, বা যার আপনার কি বলে যে জাতীয় পার্টির অফিসে মানে হামলা হলো, জাতীয় পার্টির সারা দেশের অফিসে যে হামলা হলো, এগুলিকে প্রতিরোধ করা হয়েছে? এগুলি কি মানে কি বলে যে প্রোটেকশন দেওয়া হয়েছে? তো এগুলি তো সবাই উৎসাহিত হয়েছে, হ্যাঁ, উৎসাহিত হয়েছে। এবং এইসব ললেসনেসের কারণে আপনার সুযোগ সন্ধান নিবেই, এটা খুবই স্বাভাবিক। তা আপনি মানে প্রথম কথা হচ্ছে আপনি রুল অফ ল এস্টাবলিশ করেন আপনি, তারপরে দেখেন যে ইনফ্লেটেটর অথবা ধরেন যে যারা সুযোগ সন্ধানী তারা কি করে, সেটা আপনি দেখেন, সেটা তো আপনি করছেন না। কিন্তু রুল অফ লটা কিভাবে এনশিওর করবে, যেখানে কিনা আমরা দেখলাম যে ছিনতাইকারীকে পুলিশের মানে ধর্ষণের অভিযোগে একজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে, পুলিশের গাড়ি ভেঙে আহত করে ছিনিয়ে নেওয়া হলো ঢাকার বাইরে একটা জায়গায়, একটা রাজনৈতিক দলের কর্মী, এখন তারাই হচ্ছে রাস্তাঘাটে দেখা যায়। তাদের একজন কর্মীকে গ্রেফতার করা হলো, তাকে পিটিয়ে 6 জন পুলিশকে আহত করে তাকে বের করে নিয়ে যাওয়া হলো। তাহলে জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক হবে? পুলিশ কিভাবে তার আত্মবিশ্বাস ফিরে পাবে? হ্যাঁ, এটা খুবই ইটস এ ভাইটাল কোশ্চেন, আপনি এটা ঠিক বলছেন। আমি তো বলে আসতেছি জিনিসগুলো, সেটা হচ্ছে যে এইটা একটা গবেষণা হওয়া দরকার। হ্যাঁ, এটা একটা রিসার্চ, ইট ইজ নট অনলি এ পলিটিক্যাল ফেনোমেনন, এইটা একটা সোশ্যাল ফেনোমেনন, এবং এইটা গবেষণার যোগ্য
যে আমাদের দেশের মানুষ কেন এত উত্তেজিত হয়ে গেল, মানুষ কেন এরকম উন্মাদের মতো আচরণ করে, কেন উন্মত্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মানুষ তো এমন ছিল না, কেন হচ্ছে এটার মানে রুট কজটা কি, এটা বের করতে হবে। এইটা শুনেন আপনি, দ্যার ইজ নো মিলিটারি সলিউশন, দ্যার ইজ নো মানে কি বলে মার্শাল সলিউশন, অর কোনো মানে কঠিন আহ, বল প্রয়োগের একটা সলিউশন না। ইট মাস্ট বি এ সাইকোথেরাপি। এইটা মানুষকে আপনার ওই জায়গায় নিয়ে আসতে, মানসিকভাবে ওই জায়গায় নিয়ে আসতে হবে যে আসলে মানুষের আচরণ এরকম হওয়া উচিত। মানুষের বিহেভিয়ারাল প্যাটার্নই তো চেঞ্জ হয়ে গেছে। এবং অদ্ভুত লাগে, এই মানুষকে দিয়ে আপনি একটা নির্বাচন করতে চাচ্ছেন, ফেয়ার নির্বাচন করতে চাচ্ছেন, কত শ্রম, কত হ্যাঁ সংস্কার, এইটা সেটা। এখন শুনতেছি যে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে তাদের সংলাপ শুরু করবে। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি যত ধরনের আইন করেন, এই যে ইনসেন আমি বলবো, মানে এটা কি বলে, উন্মাদ, হ্যাঁ, যে ইনসেনিটি চলতেছে সারা দেশব্যাপী, হ্যাঁ, এই ইনসেনিটি দিয়ে আপনি কখনোই যত আইন করেন আপনি ফেয়ার নির্বাচন করতে পারবেন না। এটি অ্যাবসার্ড, কোনোদিনও পারবেন না। আপনাকে আগে ইলেকটোরেটকে ঠিক করতে হবে। আমি তো বলি ইলেকশনের যতগুলি স্টেক হোল্ডার আছে, এই যে 5-6টা স্টেক হোল্ডার, তাই না, ইলেকশনের, যেমন ধরেন সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা, তারপরে প্রশাসন, পলিটিক্যাল রাজনৈতিক পার্টি, দল। এগুলি হচ্ছে স্টেক হোল্ডার মেজর। কিন্তু কেউই, মানে এইটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আমাদের দেশের পলিটিশিয়ান বলেন, রিসার্চার বলেন, এরা কি কিছুই বোঝে না? কেউ কি বলছে যে ইলেকটোরেট ইজ দি মেজর স্টেক হোল্ডার, নির্বাচক মণ্ডলী হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। নির্বাচক মণ্ডলী যদি ডেমোক্রেটিক আচরণ করে ভোটাররা, তাহলে তো 50% ব্যাটল ইজ ডান, 50 ভাগ বিজয় অর্জিত হয়েছে, মানে একটা ফেয়ার ইলেকশনের প্রশ্নে, তাই না? তখন তো কিছুই লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, কিচ্ছু লাগবে না। তাহলে আপনার কাছে আমরা আবার তো আসবো ফলে একটু। এইটা আপনি না করে এই মানে উন্মত্ত জনতাকে আপনি কন্ট্রোল করছেন না, বা এদেরকে এদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করার জন্য আপনার কোনো সাইকোথেরাপি নাই, আপনার কোনো পলিটিক্যাল ইডিওলজি নাই, আপনি খালি রাজনীতি সাজাচ্ছেন কিভাবে, মানে না, এই রাজনীতির জন্যই তো উন্মত্ত জনতা প্রয়োজন, কারণ আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় উন্মত্ত জনতা না, না না, থাকে, সেটা- আসলে কিভাবে করে তাদের ক্ষমতা নিশ্চিত করবে তারা, এটা একটা অনেক দিনের চর্চা। এটাই ঠিক করার জন্য সংস্কারের কথা বলা হচ্ছে। কামাল ভাই, আপনার কাছে আবার আসবো। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, যেটা প্রথমে প্রশ্ন করেছিলাম, যে আজকের যে অরাজকতা আমরা দেখলাম, একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, প্রতিবাদ করব আমি তাদের জন্য প্রার্থনা করব, সেই জায়গায় এই যে উন্মত্ততা কিংবা এই যে ভাঙচুর, অরাজকতা, এবং আজকে কিন্তু বিনিয়োগ সম্মেলন চলছে, 500-র বেশি বিদেশি ডেলিগেট, 50-টির বেশি কোম্পানি এখানে যুক্ত হয়েছে। তারা এসে দেখলো যে বিদেশি কোম্পানির ফ্র্যাঞ্চাইজির নাম কিংবা সেগুলো থাকলেই সেগুলো ভাঙচুর করা হচ্ছে। এই বাংলাদেশ কি আসলে আর সামনের দিকে কোনো সুযোগ থাকবে এরকম চলতে থাকলে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আজকে সকালে একটি পোস্ট করেছিলাম, সেটি হলো যে মার্কিন এম্বাসি ঘেরাওয়ের যে কর্মসূচি অনেকে গ্রহণ করছে। আমি যেটি বোঝানোর চেষ্টা করছিলাম যে যদি এই ধরনের কর্মসূচি পালন করা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা সুযোগ নিতে পারে, যেটি এর আগের আলোচনায় আসছিল। স্বাভাবিকভাবে যারা ক্ষমতার বাইরে থাকে তারা এক ধরনের সুযোগ সবসময় নেওয়ার চেষ্টা করে, যেটি অতীতেও হয়েছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি পরাজিত ফ্যাসিস্ট শক্তি, তারা তো নানানভাবে, নানান কৌশলে, নানান মুভমেন্টের ভিতরে ঢুকবে এবং নানান ধরনের অঘটন ঘটাবে। তো অনেকে দেখলাম যে ফেসবুকে নানান ধরনের কমেন্ট আমাকে করছে যে একদিকে তোমরা প্রতিবাদ করবা, অন্যদিকে মার্কিন এম্বাসি ঘেরাও করবা না, মূলত আমেরিকার মানে পরামর্শে বা আমেরিকার প্রত্যক্ষ মদতে এ ধরনের হামলা হচ্ছে। এটি বলে অনেকে আসলে মার্কিন এম্বাসি ঘেরাও এবং সেই বয়ানকে তারা অনেকে জায়েজ করার চেষ্টা করছে। তো যাই হোক, সেই ঘটনা আজকে ঘটেনি। তবে যে ঘটনা ঘটেছে সেটি হলো সারা দেশের মানুষ বিভিন্ন জায়গায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে এবং সেখানকার সবথেকে বড় স্লোগান ছিল যে ইসরায়েলি পণ্য বর্জন। অর্থাৎ আমরা যেহেতু পরাশক্তি না, বা আপনার ফিলিস্তিন বলেন বা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা পরাশক্তি না, হয়তো কয়েকটি দেশ আছে ইরান সহ, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে সবথেকে বড় অস্ত্র হলো যে ইসরায়েলি পণ্য মানে বাংলাদেশে থেকে আমাদের জন্য সর্বোচ্চ কাজ এতটুকুই হতে পারে আসলে। এক্স্যাক্টলি, ইসরায়েলি পণ্য বর্জন করা। এর বাইরে আপনি কোনো ভাঙচুর বা কোনো প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা, যে ধরনের ঘটনা ঘটেছে, এটি আসলে প্রতিবাদের অংশ হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিশেষ করে আপনার কেএফসিতে, বাটাতে, আরও কয়েকটি প্রতিষ্ঠানে যে ধরনের লুটপাট ঘটেছে, যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন আমরা নিউজে দেখলাম,
যে ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এর ভিতর ঢুকে পড়েছে। এরা সবাই ছাত্রলীগ ছিল? সবাই ছাত্রলীগ না, আমি ওইটাই বলতেছি। দেখেন, যখন একটি মব সৃষ্টি হয়, সেই মব কিন্তু দুই একজন উস্কানি দিয়ে আগে তৈরি করে, এরপরে বাকিরা কিন্তু হুজুগে ছুটে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যেটি হয়েছে, মব সৃষ্টি করে বলা হয়েছে যে ও হচ্ছে ইসরায়েলের পক্ষে স্লোগান দিচ্ছে, কিন্তু ছেলেটি সবসময় আপনার ফিলিস্তিনের পক্ষে। তারা কিন্তু সে কিন্তু স্টিকার বা চিকা লাগিয়েছে, স্লোগান দিয়েছে, তার ফেসবুকে লেখাও আছে। এই যে একটা মব সৃষ্টি করা হলো, যে ছেলেটি কি করেছে, সে ইসরায়েলের পক্ষে, সে স্লোগান দিয়েছে এবং পতাকা, মানে ফিলিস্তিনের পতাকা নামাতে বলেছে। বিষয়টি পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে দেখলাম যে বিষয়টি আসলে মিথ্যা। তাহলে ওইখানে কি পরিকল্পনা হয়েছিল? ওইখানে পরিকল্পনা হয়েছিল মূলত ছেলেটিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা। এরপরে কি ঘটতো? এরপরে এই ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদ শুরু হতো। ওই যে আমি আগেই বলেছি যে পতিত শক্তি, পরাজিত শক্তি, তারা তো ওত পেতে বসে আছে। তারা তো চেষ্টা করবে এই মিছিলের মধ্যে, এই সমাবেশের মধ্যে ঢুকে গিয়ে নানান ধরনের অঘটন ঘটানো। মূলত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করা, সেটি আওয়ামী লীগের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য তারা যে পরাজিত হয়েছে ওইটার যে একটা প্রতিশোধ নেওয়া, প্রতিহিংসা পরায়ণ আচরণ করা, সেটাই যে আমাদের একটি জাস্টিস, একটি ভালো আন্দোলন, তার ভিতরে ঢুকে এটি তারা করার চেষ্টা করেছে। সবাই ছাত্রলীগ না, আমি আগেও বলেছি, কিন্তু ওই যে ছাত্রলীগের মানে যেটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, যে হঠাৎ করে মিছিলের মাঝখান থেকে 5-7 জন তারা বললো এই ধর বা ঘেরাও কর, এইভাবে কিন্তু ওই শুরুটা হয়েছে। তারপরে অনেকে আসলে হুজুগে, বাংলাদেশের মানুষের তো অনেক সময় না জেনে না বুঝে অনেক কিছু করে বসে, যেটা বিভিন্ন জায়গায় আমরা গণপিটুনির ঘটনা ঘটেছে। এরকম না, তারা হয়তো একজনের এক জোড়া জুতা নিলেই হয়। আমরা দেখলাম যে মপ যেটি দিয়ে হচ্ছে ফ্লোর মোছা হয়, সেখানে স্ট্যান্ডের মধ্যে স্যান্ডেলগুলো ঝুলিয়ে একজন কাঁধে করে স্যান্ডেলগুলো গনিমতের মালের মতো করে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে আগেই বলেছি যে মানুষের ওই মব যখন চলে বা গণপিটুনির ঘটনা ঘটে, মানুষের স্বাভাবিক সেন্সটা আসলে কাজ করে না। এই জন্যই আমি সবসময় বলি, মানুষের নাকি আসলে বাংলাদেশের মানুষের? মানুষের বলতে বাংলাদেশের আবার সবাই না, কতিপয় গোষ্ঠী তাদের এই ধরনের আসলে সেন্স কাজ করে না। এই জন্যই আমি বলেছি যে দেশের মানুষ যেমন, তার সংস্কার আসলে সেরকম হওয়া দরকার। সংস্কার আগে আমি আপনাকে এই পণ্য বর্জন নিয়ে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, আমরা গত সরকারের আমলে কিন্তু শুনেছিলাম যে ইসরায়েল থেকে মোবাইলে কিংবা ইন্টারনেটে নজরদারির জন্য পেগাসাস ইউজ করা হচ্ছে, এবং একই সাথে ইমসি নামে সম্ভবত আরেকটা ডিভাইস, এটা যদিও প্রমাণিত না, কিন্তু তখন অনেকগুলো রিপোর্ট হয়েছিল, সেটাও কেনা হয়েছে। আর একই সাথে দেখুন, আমাদের দেশের তরুণ সমাজের এক বড় অংশ কিন্তু বিদেশি যে লিগগুলো, ফুটবল লিগগুলো, সেগুলো দেখার জন্য উন্মুখ হয়ে থাকে, রাতভর সেই খেলা দেখে, এবং তারাই আজকের আন্দোলনেও ছিল। এবং এই লিগগুলো দেখানোর জন্য যেই কোম্পানিটা পেছনে কাজ করে তারা হচ্ছে নভেল স্যাট, তাদের ছাড়া আপনি লাইভ খেলা দেখতেই পারবেন না, সেটা হচ্ছে ইসরায়েলের। তাহলে আসলে পণ্য বর্জনের ক্ষেত্রে কি করা যাবে? যেটি মাহবুব ভাই যেটি বললেন, যে এই যে আমরা ফেসবুক অ্যাপস ব্যবহার করি, সেটির আবিষ্কারক একজন ইহুদি। এখন আপনি সব পণ্য আসলে বর্জন করতে পারবেন না নানান কারণে। বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে, স্বাভাবিকভাবে ওই সময় আমাদের টিভি চ্যানেলগুলো যেভাবে আমরা কাভারেজ প্রত্যাশা করেছিলাম, নানান কারণে কিন্তু তারা পারেনি। আওয়ামী লীগ তাদেরকে নানানভাবে সেটি করতে দেয়নি। তবে এই যে ফেসবুককে ব্যবহার করে আমরা কিন্তু সেই তথ্যগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, সেই কাজটি হয়েছে। তার মানে কি? তার মানে কিছু কিছু জিনিস আসলে আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারতেছি না, কিন্তু প্রতীকী অর্থে কিছুটা ঘায়েল করা, কিছুটা দুর্বল করা, এর জন্য হলেও কিন্তু কিছু কিছু পণ্য যেটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজনীয় না, সেটা আমাদেরকে অবশ্যই বর্জন করলে তাদেরকে একটি মেসেজ দেওয়া যে তুমি যদি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করো, তাহলে আমরা কিন্তু পুরো পৃথিবীর মানুষ, যেটি আজকে স্ট্রাইক ফর প্যালেস্টাইন এটি হয়েছে না, আমরা কিন্তু এইভাবে তোমার অর্থনীতিকে ধ্বংস করে দেব। তার মানে এই নয় আপনি চাইলেও কিন্তু ফেসবুককে এখন এই মুহূর্তে অ্যাভয়েড করতে পারতেছেন না। আপনি চাইলেও কিন্তু ওই যে যেটি বললেন যে অ্যাপস ব্যবহার করে, যে অ্যাপস ব্যবহার করে আপনার খেলা দেখেন, সেটি আসলে বন্ধ করতে পারতেছে না। তবে যে কাজগুলো আপনি করতে পারেন সেটি হলো যে আপনি বিভিন্ন ড্রিঙ্কস আছে, বিভিন্ন প্রসাধনী আছে, সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, বর্জন করতে পারেন। আপনি কেন খেলা দেখাটা নিষেধ করবেন না, যে লা লিগা আপনার দেখা লাগবে না, এটা নভেল সেটের মধ্যে আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের তরুণ সমাজকে আপনারা কেন এইটা বলতে পারবেন না যে খেলা দেখার দরকার? না, সেটি খেলা দেখার বলতে সেটি চাইলে তরুণ সমাজ সেটি অ্যাভয়েড করতে পারে। যেমন আমি খেলা দেখার সময় পাইনি, তার মানে অটোমেটিক্যালি আমি কিন্তু অ্যাভয়েড করতেছি। খেলা যারা দেখে তারা যদি মনে করে না এটি আসলে মানে যেহেতু ওই অ্যাপস ব্যবহার করে বা ওই মাধ্যম ব্যবহার করে তারা উপার্জন করছে, এবং এই যে ফিলিস্তিনি নাগরিকের উপরে ওই অর্থ কিন্তু তারা বিনিয়োগ করে অত্যাচার করছে, নিপীড়ন করছে, তাদের পরাশক্তি বা তাদের অস্ত্র শক্তি বৃদ্ধি করছে,
সেক্ষেত্রে আমি তরুণ প্রজন্মের প্রতি অবশ্যই আহ্বান জানাবো যে এইগুলো আপনারা অ্যাভয়েড করেন। কিন্তু এই মুহূর্তে ফেসবুকের কথাটা যেটি ভাই বললেন এটি আসলে অ্যাভয়েড করার সুযোগ নেই। তবে আমি আর একটি কথা বলতে চাই, দেখেন এই যে অ্যাকসেপ্ট ইসরায়েল এটি কিন্তু আমাদের পাসপোর্টে ছিল না। আওয়ামী লীগ তারা মূলত যেহেতু প্যাগাসাস ডিভাইস কিনেছিল, এর পুরস্কার স্বরূপ কিন্তু তারা কিন্তু ওই অ্যাকসেপ্ট ইসরায়েল তারা উল্লেখ করেছিল পাসপোর্ট থেকে, কিন্তু আপনার ওই না অ্যাকসেপ্ট ইসরায়েল পাসপোর্টে ছিল সেটি সরিয়ে দিয়েছিল, সরিয়ে মানে দিয়েছে। দুঃখিত, মানে সরিয়ে দিয়েছে। তো আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে দাবি রাখতে চাই যে অবশ্যই অ্যাকসেপ্ট ইসরায়েল এটি আমাদের পাসপোর্টে অন্তর্ভুক্তি করতে হবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, তার কথার মাধ্যমে কিন্তু তিনি বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, এবং আন্তর্জাতিকভাবে তার সেই গ্রহণযোগ্যতা আছে, তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন নেতৃত্ব। অন্যান্য উপদেষ্টাদের কথা বলবো না, কিন্তু তার কথাই বলছি। এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমান বলেন, অন্যান্য মানুষ বলেন, বিশেষ করে মুসলমানদের যে ধরনের একটি সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে আসলে কাজে লাগিয়ে কোনো একটি দেশের, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা যদি একটি কল করেন আন্তর্জাতিক সম্প্রদায়কে একীভূত হয়ে একটি প্রতিবাদ করা, যেটি আসলে স্ট্রাইক ফর প্যালেস্টাইন, যেটি সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু হয়েছে, এই কল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করেন, অন্যান্য সরকার প্রধান এখনো কেউ করেনি, বাট আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা তার প্রতি আহ্বান রাখতে চাই যে আপনি এই যে সমস্যা একের পর এক, কিছুদিন পর পর, 1 মাস 2 মাস পর পর তারা আঘাতটা করে, হামলা করে, আর আমরা সারা পৃথিবীতে আমরা কিন্তু সবাই সেন্টিমেন্ট, আমাদের সেন্টিমেন্টে আঘাত হানে, আমরা তাদের উপর রাগ আন্দোলন করে করি। আমরা আমাদের নিজেদের এই যে সম্পদ কিছুদিন নষ্ট পর করে পর ফেলি। আন্দোলনটা শুরু হচ্ছে, এর মাধ্যমে কিন্তু অস্থিরতা তৈরি হয়। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসলে উদ্যোগটা নেন যে এটি একটি মীমাংসা করা, বিশেষ করে জাতিসংঘ আমরা দেখি যে এই সব ইস্যুতে, বিশেষ করে আপনার ফিলিস্তিনের ইস্যুতে তারা একটি অকার্যকর ভূমিকা রাখে। সেক্ষেত্রে অনেকে বলে থাকে যে এই সব মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, সেক্ষেত্রে জাতিসংঘ কোনো কথা বলে না, তারা একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং বিশেষ করে আমরা এটিও দেখেছি, বিশেষ করে আপনার ভারতের আপনার জনগোষ্ঠী বলেন, আমেরিকার মানে অনেকে প্রতিবাদ করে, কিন্তু সেখানকার যে সরকারি যে দল থাকে তারা কিন্তু মনে হচ্ছে যে এই ঘটনায় তাদের কাছে মনে হয় না যে কোনো মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আপনি ফিলিস্তিনের ভিডিওগুলো দেখেন যে একজন মা গর্ভবতী, তিনি মানে হাঁটতে পারতেছেন না, গড়িয়ে গড়িয়ে তিনি যাচ্ছেন, পাশে তার একটা ছোট্ট শিশু। এই যে মানবতা বিরোধী অপরাধ, আমাদের যারা মানবতা বিরোধী, মানবতার কথা বলে, যারা আপনার সবসময় মানবাধিকারের কথা বলে, তাদের হৃদয়কে আঘাত করে না? সুতরাং আমি মনে করি আমেরিকা যদি চায় যে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপরে এই ধরনের হামলা হবে না, তাহলে সেটি বন্ধ করা সম্ভব। কিন্তু দেখেন, আমরা আমেরিকার যে এই সরকার আলাপে- আসে তারা আসলে জি। আদৌ কি আসলে তারা আন্তরিকতার সহিত চায় কিনা যে এই ঘটনা বন্ধ হোক, সেটি নিয়ে আসলে সন্দেহ রয়েছে। আমরা এটা তো আলাপ করলাম, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সময় খুব কম আছে। মাহবুব ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাই, রাশেদ খান একটা প্রস্তাব দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, এবং তার নেতৃত্বে একটা স্ট্রাইকের কল করা কিংবা মুসলিম বিশ্বকে একটা নেতৃত্ব দেওয়ার জায়গা নিয়ে জাতিসংঘকে এক ধরনের আহ্বান জানানোর কথা তিনি বললেন। একই সাথে আমরা কিন্তু দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা 15% থেকে 37% গিয়ে পৌঁছেছে। এবং আজকেই প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন যে এটা যেন 3 মাসের জন্য স্থগিত করা হয়। যেই ডোনাল্ড ট্রাম্প, যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের উপর হামলার জন্য অবাধ লাইসেন্স দিয়েছেন, নরক নামিয়ে আনার কথা বলেছেন, সে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করে রেখেছে, তাকে প্রধান উপদেষ্টা চিঠি পাঠাচ্ছেন। সেই প্রধান উপদেষ্টা কি এই নেতৃত্বটা দিতে পারেন? সেটা কি বাংলাদেশের জন্য আসলে কতটা উপকারী হবে, কিংবা সেটা সম্ভব কিনা আদৌ? করলে এটার কনসিকুয়েন্স কি হতে পারে? না, আমি পণ্য বর্জনেরটা দুই একটা কথা বলে তারপর এটাতে আসতেছি। দেখেন, পণ্য বর্জনের কনসেপ্টটা ইট ইজ সেলফ, এটা একটা বোগাস জিনিস আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি যে অ্যাপসের কথা বললেন, আমার স্ত্রীকে আমি যদি হাজারোবার বলি যে তুমি জলসা দেখো না, মানে কি বলে যে জলসার যে সিরিয়ালগুলি হয় সে শুনবে না, তো ওটা তো একটা ভারতীয় পণ্য, তাই না? এবং এটা দেখেন, এটা খুবই মানে একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন দুইজন আমওয়ালা আম বিক্রি করতেছে না, একজন মুসলমান বিক্রেতা, একজন হিন্দু বিক্রেতা। এখন মুসলমানের আমগুলি হচ্ছে পচা এবং দাম বেশি, হিন্দুর আমগুলি হচ্ছে ভালো এবং দাম কম। আপনি কোনটা কিনবেন? আপনি হিন্দুরটাই তো কিনবেন। ওখানে কিন্তু আপনার ওই যে ওসব মানে কে কোন ধর্ম, কে কোন দেশ, এটা কিন্তু দেখবেন না। আপনি কম দামে ভালো জিনিস যেটা পাবেন সেটাই কিনবেন। এইটাই মানুষের মানে ইকোনমিক মানে চরিত্র। ফলে এই পণ্য বর্জন, এই কনসেপ্টটা খুবই বাজে একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা আমরা ইচ্ছা কর না, কিন্তু আপনি আমের ক্ষেত্রে বললেন ঠিক আছে, এবার বাংলাদেশে তো আরেকটা বিষয় আছে যে ওষুধ কিংবা হার্টের রিং আমি ভারতেরটা, চায়নারটা, তাইওয়ানেরটা কেন লাগবো? মার্কিন যুক্তরাষ্ট্রেরটা কি আছে, আরো দামি কি আছে? মানে আরেকটু দামি হলে মনে হয় ভালো প্রোডাক্ট। এটা তো আমাদের চিরাচরিত অভ্যাসে না পরিণত না, হয়েছে। সেটাই তো আমি বলছি, আমি ভালো প্রোডাক্টের কথাই তো বলতেছি, দামটা তো পরে। ভালো প্রোডাক্ট আমি কিনবো, সেইটা যদি দাম একটু বেশি হয় হবে,
আমার কথাটা হচ্ছে যে এই যে এটা ইন্ডিয়ান বলে এটা বর্জনীয়, বা এটা ইসরায়েলি বলে এটা বর্জনীয়, এইটা খুব বাজে। আমি দেখবো প্রোডাক্টটা ঠিক আছে, মানে ভালো কিনা এবং এটা রিজনেবল প্রাইস কিনা। হ্যাঁ, এটা যদি আমার বৈরী দেশ হয় বা আমার মিত্র দেশ হয়, ইট লিটল ম্যাটার্স। এটা টোটালি এ বিজনেস, মানে কি বলে যে অ্যাটিটিউড, তাই না? তো এগুলো এগুলো খুব বাজে জিনিস। এখন কিন্তু অল্টারনেটিভ যদি দেশি পণ্য থাকে সেখানে, এটা ভালো, দেশি পণ্য থাকলে তো খুবই ভালো, সেটা তো আমরা পারি না। না রাশেদ খান তো সেই কথাটাই বললেন, যেটা কিনা সম্ভব না সেই জায়গায় আমরা বর্জন করব না, হ্যাঁ। যেটা সম্ভব সেখানে বর্জন করব। এইটা কি সঠিক মনে হয় কিনা? বর্জন করার ক্ষেত্রে আমি দেখব এইটা আমি অপরচুনিটি কস্ট দেখব। আমি দেখব যে এইটা আমার জন্য ভায়াবল কিনা, মানে আমার যে মানে পারচেজিং ক্যাপাসিটি এবং আমার যে টেস্ট, এই দুইটা কোয়েনসাইড করতেছে যেখানে, সেটাই আমি কিনবো, সেটা যে দেশেরই হোক। ঠিক আছে, সেটা দেশি আমাদের হোক। সময় একদমই না, আপনি যদি আচ্ছা, একটু ডক্টর ইউনূসের বিষয়টা যাই আলাপ হোক। করতেন, যেটা পসিবল কিনা না, আসলে তার এখন পক্ষে কোনো দেখেন, উদ্যোগ নেওয়া। মানে কি বলবো, ডক্টর ইউনূস উনি বললেন যে বড় মাপের খেলোয়াড়। তো বড় মাপের যদি খেলোয়াড় হয়ে থাকেন উনি, তাইলে এই ট্যারিফের ক্ষেত্রে তো ট্রাম্প এটা ভাবতে পারে, আরে ডক্টর ইউনূস এত বড় মাপের, আচ্ছা এটা এত এত না, একটু কমায় দিই। উনি তো বড় মাপের একজন লোক, তাই না? সেটা তো করলো না। ইউএসএর ফান্ড সব জায়গায় বন্ধ, বাংলাদেশও বন্ধ হয়ে গেল। আমরা বড় মাপের খেলোয়াড়ের দেশ হিসেবে তো আমরা রেয়াত পাইনি, পাইছি কি? পাই নাই। তো ফলে এগুলি সবাই যার যার নিজস্ব চিন্তা থেকে, তাদের প্রায়োরিটি থেকে সবাই এগুলো করবে। মানে ডক্টর ইউনূসের জন্য বসে থাকবে না সবাই। যার যেটা অ্যাটিটিউড, যার যেটা দৃষ্টিভঙ্গি, যার যেটা আদর্শ, সে সেটা পার্সু করবেই। এটা কেউ তাকে প্রভাবিত করতে পারবে না। এবং যেমন ধরেন একটা ছোট উদাহরণ দিই, যেমন বিনিয়োগ, না? এই যে এত চায়নাতে গিয়ে মানে এন্টারপ্রেনারদের সাথে আহ্বান করলো, এই করলো, এই যে বিনিয়োগ সময় হচ্ছে, কোনো বিনিয়োগ হবে না। এটা ডক্টর ইউনূস করুক আর যেই করুক, হবে না। আমি বলে দিচ্ছি আপনাকে। বিনিয়োগটা কি? বিনিয়োগ হচ্ছে যে the economic, political and social condition that affect the investment market and the performance of financial instruments. এটা হচ্ছে বিনিয়োগ, ইংরেজিতে আমি বললাম। তো এইখানে তো আপনার মানে ইতিমধ্যে যেগুলো আছে, মানে বিনিয়োগ বান্ধব পরিবেশ না, এটা নানা রকম জটিলতা আছে। যেমন ধরেন আপনার এখানে গ্যাস, বিদ্যুৎ, তারপর নানা ঝামেলা, আমলাতান্ত্রিক জটিলতা, আমরা ওয়ান স্টপ জার্নির কথা বলতেছি, তারপরে চাঁদাবাজি আছে, তারপরে জমি অধিগ্রহণের কত জটিলতা, অমুক তমুক নানা রকমের ইতিমধ্যে আছে। এর মধ্যে যুক্ত হয়েছে যেটা আমি বললাম, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভার্স সিচুয়েশন। এই পলিটিক্যাল অ্যাডভার্স সিচুয়েশনে কেউ বিনিয়োগ করতে আসবে না, আপনি যতই আহ্বান করুক না কেন। আমার স্বার্থ আমি দেখব এইখানে। মানে আমাকে যদি একজন বড় মাপের লোক এসে বলে যে তুমি এই যে করছো, চাকরিতে তুমি অ্যাপয়েন্টমেন্ট তুমি জয়েন করো না, আমি কি তার কথা শুনবো? আমি শুনবো তার কথা? আমি তো জয়েন করবোই, সে যেই হোক না কেন। তো ফলে কথাটা হচ্ছে যে আপনি যে সিচুয়েশনটা দেশে প্রিভেইল করতেছে, যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট চলতেছে এবং একটা আনপ্রেডিক্টেবল ফিউচার আমাদের, হ্যাঁ, সেখানে কে বিনিয়োগ করতে আসবে? এই যে 400 জন বিনিয়োগ করে দেখে, হ্যাঁ, এটা ইজ প্লেজার ট্রিপ, বাংলাদেশ থেকে দেখে গেল, হ্যাঁ, তারপরে ডক্টর ইউনূসের সান্নিধ্য পেল। না, এটা তো আগের সরকার আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ নাম দিয়ে পুরো ইউরোপ আমেরিকা ঘুরে ঘুরে সেটাই করা হয়েছে, এরকম একটা কনফারেন্সের মতো করা হয়েছে। হয়েছে। আমার কথাটা হচ্ছে বিনিয়োগ মানে আপনি শুধু মুখে বললে হবে না যে এটা, সেখানে আমরা কোনো বিনিয়োগ কিন্তু পাই নাই। না না, কেন পাবো? হাসিনা আমলে যেটা হয়েছে সেখানে আমরা কোনো বিনিয়োগ না না, আনতে কেন পারিনি। পাবো? কি কারণে পাবো? আপনার তো বিনিয়োগের পরিবেশ থাকতে হবে। এটা আগে ছিল পরিবেশ। এখন বাংলাদেশের যে মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার যেটা, সেটা বিনিয়োগের উপযোগী না। এটা আপনি মানে বিনিয়োগের লক্ষ্য কি? বিনিয়োগের লক্ষ্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে মূলধনের নিরাপত্তা, আর একটা হচ্ছে আয় বৃদ্ধি। এই তো বিনিয়োগের লক্ষ্য। আরো দুটো লক্ষ্য আছে, যেমন তারল্য এবং মূলধন বৃদ্ধি। আমরা একদমই সময় নাই। না, আমি বলতেছি যে বিনিয়োগের লক্ষ্য যদি হয়ে থাকে মূলধনের নিরাপত্তা, বিনিয়োগ আসলে এই সরকার আনতে পারবে কি পারবে না সেটার জন্য তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনি বললেন পারবে না, আমরা অপেক্ষা করে দেখি আদৌ কি ঘটে। আপনি দেখবেন যতদিন না পর্যন্ত একটা স্থিতিশীল সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারছি, ততদিন পর্যন্ত বিনিয়োগ যদি আসেও এটা খুবই নেগলিজিবল অ্যামাউন্ট হবে, খুবই নেগলিজিবল। লার্জ স্কেলে বিনিয়োগ যেটা আমরা করতেছি না, এইটা হবে না। এই আনরেস্ট সোসাইটিতে এইটা হবে না, খামাখা বলে লাভ নাই। তাহলে আমরা অপেক্ষা করে দেখি আপনার কথাটা কতটুকু বাস্তব হয়। রাশেদ খান, আপনার কাছে এবার আমরা এই প্রসঙ্গগুলোর বাইরে আসতে চাই। ঈদের পর রাজনীতির মাঠে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আলাপ দেখছি যে নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি, তাদের 40 জন নেতা, আজকে পত্রিকার খবর বেরিয়েছে
যে নির্বাচন এবং সংস্কার তারা সাংঘর্ষিক করে রেখেছে। সাংঘর্ষিক বলতে এই অর্থে যে সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না তাদের বক্তব্য অনুযায়ী। একই সাথে এবারের ঈদের ছুটিতে তারা কিন্তু পূর্ণ নির্বাচনী প্রচারণা চালিয়েছে পুরো দেশ জুড়ে, এবং তারা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় 40 জন নেতা অন্তত তারা কিন্তু নির্বাচনের এক ধরনের প্রচারণা চালিয়েছে। আব্দুল হান্নান মাসুদ এমনকি আহত হয়েছে, সেখানে তার উপর হামলা হয়েছে, এরকম আর অনেক ঘটনা ঘটেছে। আবার ঠিক ঈদের পর দিনই আমরা দেখলাম যে জামায়াত এবং হেফাজত বিএনপির সাথে সাক্ষাৎ করে তারাও একমত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। তো এখন এই যে পরিবর্তিত একটা পরিস্থিতি ঈদের পর আগামী দিনে আসলে কি ঘটতে যাচ্ছে? দেখেন, আমি একটু আগে আরেকটা টেলিভিশন টকশোতে ছিলাম, আমার সাথে একজন জামাতের নেতা ছিলেন, তিনিও আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের কথা বললেন। এবং তার আগে বক্তব্য আমি দেখেছি জামাতের কিছু নেতা তারা ডিসেম্বরের মধ্যেই ইলেকশনের কথা বলছে, আবার কিছু নেতা আসলে তারা বলছে যে যৌক্তিক সময়। এবং তারা এটিও বলছে যৌক্তিক সময় মানে এটি নয় যে খুব বেশি বড় সময় অনেক মানে দীর্ঘায়িত করা হবে। আসলে আমি আজকে টকশোতে তাকে বললাম যে আপনাদের বিষয়টি আসলে স্পষ্ট করা হওয়া উচিত যে আপনারা কি চাচ্ছেন। এইভাবে দলগতভাবে জি, অস্পষ্টতা রাখা তো ঠিক না। এটি একটি রাজনৈতিক দলের পলিসি হতে পারে না। আপনি যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চান তাহলে দলীয়ভাবে বলেন, যদি জুনে চান বলেন, মার্চে চাইলে বলেন, কিন্তু এই যে যৌক্তিক সময় একটি ধোঁয়াশা রাখা, এটি আসলে রাজনীতিতে আসলে যতটা না অন্য দলকে ক্ষতি করবে তার থেকে বেশি জামাতকে ক্ষতি করবে। মানুষ কিন্তু সাময়িক সময় অস্পষ্টতা পছন্দ করে, কিন্তু একটা সময় গিয়ে মনে করে দল তো আসলে সঠিক কথা বলতেই পারে না, কখন কি হওয়া উচিত, স্পষ্টবাদী না অস্পষ্টবাদী, এই অভিযোগ কিন্তু জামাতের বিষয়ে আসতে পারে। তো যাই হোক, এখন যেটি আপনি নতুন পার্টির ক্ষেত্রে বললেন, হ্যাঁ আমি দেখেছি আমার নিজ জেলা ঝিনাইদহতে এই নতুন দলের নেতারা তারা সারা শহর জুড়ে এমনভাবে পোস্টারিং করেছে, অন্য কোনো দলের পোস্টারিং নাই, কেউ শুভেচ্ছা জানায়নি, শুধু নতুন দলের একজন কেন্দ্রীয় নেতা তিনি আসলে এই পোস্টারিংটা করেছেন। এবং এই কারণে কিন্তু পোস্টারিং এবং ফেস্টুন, এই কারণে পুরো জেলায় ব্যাপকভাবে সমালোচনা, এবং এই সমালোচনার মুখে তিনি নিজে কিছু পোস্টার বা ফেস্টুন ছিঁড়ে ফেলিয়েছেন, এবং সেটি আসলে তিনি ফেসবুকে তুলেও ধরেছেন, নিউজও হয়েছে। তো এখন যারা বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, রাষ্ট্র সংস্কারের আগে ইলেকশন হবে না, হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে ইলেকশন হবে না, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আগামী 10 বছরের মধ্যে কি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন? তাহলে কি 10 বছর এইভাবেই চলবে? এখনই তো সাময়িক সময়ে মানুষ তারা গভর্নমেন্টকে পছন্দ করছে, কিন্তু এই ধরনের ছোট পরিসর নিয়ে আসলে গভর্নমেন্ট খুব বেশি সময় রান করতে পারে না, বা সবাইকে অন্তর্ভুক্ত না করে গভর্নমেন্ট আসলে দীর্ঘমেয়াদী চলতে পারে না। দেখেন, এখন যে নতুন পার্টি তাদের আসলে 2 জন প্রতিনিধি এই মুহূর্তে সরকারে রয়েছে, এবং যারা অন্যান্যরা এই সরকারের উপদেষ্টা তাদেরকে আবার এই যে নাহিদ ইসলামরা কিন্তু তারা নিয়োগ দিয়েছিলেন, যেটি আসলে প্রধান উপদেষ্টা নিজে স্পষ্ট করেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা, এখন কোন ছাত্ররা, সারা দেশের ছাত্ররা না, তো ওই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, তার মানে কি, তার মানে এই সরকারের যে ক্রিম বা সুবিধা সেটি সব থেকে ভোগ করছে নতুন পার্টি। তারা মনে করছে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমরা আমাদের পার্টি আসলে গুছিয়ে নিতে পারবো, এই কারণে আসলে তারা মানে যত লেন্দি করা যায়। এবং যারা একসময় বলেছিল আমার বাবার মাত্র 10,000 টাকা বেতন, আমার কুড়ে ঘর, তারা এখন কিন্তু বা বাড়ি নাই, ঘর ভেঙে গেছে, অর্থ নাই, কষ্টে চলি, তারা কিন্তু এখন ওই যে প্রাডো গাড়িতে চলাচল করে, তারা কিন্তু এখন 1000 বা আপনার দুঃখিত 100 গাড়ি বহন নিয়ে তারা কিন্তু এলাকায় যায়, তারা বিশাল মোটরসাইকেলের শোডাউন দিচ্ছে, তাদের নতুন যে বন্দোবস্ত মানে নতুন যে বাড়িঘর সেটি আপনি দেখতে পারেন। তার মানে তারা এই সরকারের সুবিধা ব্যাপকভাবে ভোগ করছে। এখন স্বাভাবিকভাবে এই ধরনের সরকারের সুবিধা যদি আপনি ভোগ করতেন, আপনিও বলতেন থাক না সরকার, যতদিন পারে থাক, আমি তো সুবিধা পাচ্ছি। এখন অন্যান্য দলগুলো তারা তো আসলে এই সরকারের বেনিফিশিয়ারি না, তারা মনে করেছিল যে এই সরকার গণহত্যার বিচারটা করবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করবে, এরপরে ইলেকশন দেবে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ইলেকশনের এখনো পর্যন্ত ফিক্সড ডেট দেননি, তবে তিনি 3টি সময় বলেছেন, ডিসেম্বরের মধ্যে এবং একই সাথে মার্চের মধ্যে এবং জুনের মধ্যে। তবে নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা আমরা বলছি না, নির্বাচন কমিশন আমরা বলছে যে কোনোভাবে বাংলাদেশের ইতিহাসে কোনোভাবে জুনে ইলেকশন হয় না, ইলেকশন যদি হতে হয় সেটি অবশ্যই অক্টোবর থেকে ডিসেম্বরে হতে হবে। ডিসেম্বরের প্রস্তুতি রেখে আমরা সেই ধরনের আমাদের প্রিপারেশন, আমরা ডিসেম্বরে ইলেকশন করব, সেই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু এগুচ্ছে। এখন কথা হলো যে আসলে নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারবে, না সরকার থেকে বলে দেওয়া হবে যে না আপনারা ডিসেম্বরের প্রস্তুতি নিয়েন না, সেটি আসলে দেখার বিষয়। তবে আমরা যেটি মনে করি, গণ অধিকার পরিষদ মনে করে অবশ্যই 1 নম্বর হলো গণহত্যার বিচার,
এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের 1 নম্বর উপাদান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে যদি সরকার নিষিদ্ধ করার মতন দুঃসাহস দেখায়, তাহলে আমরা ধরেই নিব যে এই সরকার অন্যান্য যাদেরকে ধরেছে এদেরকে ফাঁসি দেওয়ার দুঃসাহস রাখে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কোনোভাবেই গণহত্যার বিচার এই সরকার করতে পারবে এটি আমরা মনে করি না। যে কারণে আমরা 1 নম্বর বলেছি, আগে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, গণহত্যার বিচার করেন। 2 নম্বর হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ন্যূনতম না, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। এবং 3 নম্বর হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আপনি গণহত্যার বিচার করলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, আপনি রাষ্ট্র সংস্কার করলেন, কিন্তু নির্বাচন দিলেন না, তাহলে কিন্তু সংকট কোনোভাবেই কাটবে না। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার মনে হয় না যে তিনি আসলে, অনেকে তাকে কেন্দ্র করে 5 বছর 4 বছর 6 বছরের স্বপ্ন দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই এই খপ্পরে পা দেবে বলে আমার কাছে মনে হয় না। এবং সেটি আবারও কিন্তু প্রেস সচিব স্পষ্ট করেছে, না, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আওয়ামী লীগ মূলত ডক্টর ইউনূসকে ক্ষমতা লোভী প্রমাণ করার জন্য এবং একটি রাজনৈতিক সংকট তৈরি করার জন্য, রাজনৈতিক একটি ক্যাসাল লাগানোর জন্য ডক্টর ইউনূসকে নিয়ে 4 বছর 5 বছর একটি গুঞ্জন, তার যারা সুবিধাভোগী ছিল আওয়ামী লীগের, তাদের মাধ্যমে এইগুলো কিন্তু প্রচার করতেছে। সুতরাং আমরা মনে করি এই ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে বরং ডক্টর ইউনূসকে আমাদের সকলের উচিত সহযোগিতা চাওয়া, এবং সরকারকেও আমি বলবো যে আপনারা সকলের সহযোগিতা গ্রহণ করেন। ইতিমধ্যে কিন্তু দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব, এবং কেন দূরত্ব হয়েছে আপনি কিন্তু জানেন, সেটি হলো যে নতুন পার্টিকে উপদেষ্টারা অনেকে বা কেউ কেউ এমনভাবে সুবিধা দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু অন্য দলগুলো তারা কিন্তু এক ধরনের ক্ষুব্ধ হচ্ছে যে তাহলে কি এই পার্টিকে আগামীতে এই উপদেষ্টা পরিষদ ক্ষমতায় আনতে চায়। এই যে একটি বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে, এবং আমি মনে করি এই বিভ্রান্ত একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই বিভ্রান্তি দূর করতে পারেন। কিসের মাধ্যমে? এটি বলার মাধ্যমে যে আমরা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, আমরা বাংলাদেশের 18 কিন্তু কোটি বিএনপি তো জনগণের। মনে করছে তিনি এই বিভ্রান্তি দূর করতে হলে নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করতে হবে। দেখেন, একটি রাজনৈতিক দল, এই দল অবশ্যই নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে কথা বলতেই পারে, এবং একটি দল যদি বলে যে নির্দিষ্ট পরিকল্পনা, রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেন, সেটি কি ফ্যাসিবাদী কোনো আচরণ? আমি মনে করি না। বিএনপি এই দাবি করতে পারে, জামাত ইসলাম তো ইতিমধ্যে ডিসেম্বরের কথা বলা শুরু করেছে অনেক নেতা, এবং একই সাথে এনসিপি তারা কিন্তু বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, কিন্তু তারাই কিন্তু সবথেকে বেশি এই ঈদে বিএনপির কোনো ফেস্টুন ব্যানার আপনি কোনো জেলায় দেখবেন না, গণ অধিকার পরিষদের ফেস্টুন ব্যানার দেখবেন না। একমাত্র দল হিসেবে এনসিপি এই ঈদকে কাজে লাগিয়ে নির্বাচনী, আমাদের সময় একদম শেষ হয়েছে। আমি একটু কামাল ভাই আপনার কাছে আসতে চাই। জি কামাল ভাই, শুনেন, আপনি যে বললেন এটা, এই যে 4-5 বছরের যে ইউনূসকে থাকা, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, দেখেন এইটা আপনি কিভাবে বললেন? মানে অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সুপরিচিত, তারাই তো এগুলি বলতেছে কয়েকজন। ইভেন পিনাকি ভট্টাচার্য এই থিওরি দিয়েছেন যে 4 বছর মেয়াদি। পিনাকি ভট্টাচার্য, উনি কি আওয়ামী লীগ? সার্জিস আলম তিনি বলেছেন সার্জিস আলম 5 বছর চান হ্যাঁ, তিনি। আপনি আওয়ামী লীগ কোথায় দেখতেছেন? এগুলি আপনারা কিভাবে দেখেন আমি কিছুই বুঝি না। আপনি যাদের কথা বলছেন আমি একটু যদি অ্যাড করি, দেখেন, যারা 9 দফাকে 8 দফা বানিয়েছিল, যারা 1 দফার ঘোষণা দিতে চায়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে পোস্ট করছে যে কারা আসলে কোটা সংস্কার আন্দোলন বা এই আন্দোলনকে শুধুমাত্র ডাকসু নির্বাচন হিসেবে যারা করতে চেয়েছিল। আমি সেই জন্যই বলতেছি সবাইকে কিন্তু সরকার বিরোধী বললে হবে না। যাই হোক, পিনাকি ভট্টাচার্য বলছে এটা, এটা আমি নিজে শুনছি, যাক এটা আওয়ামী লীগের উপরে এই দোষটা দিয়েন না, আওয়ামী লীগের প্রচুর দোষ আছে, এইটা বলেন না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই যে নির্বাচন না, আপনি তো, আমি এখানে বলতেছি আপনারা লিখে রাখেন, আমি থাকি আর না থাকি, এই সরকারের আমলে ফেয়ার ইলেকশন হবে না। আপনি লিখে রাখেন আপনি, আমি যদি না, বিএনপি কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করেছেন। আরে বিএনপি তো এখন করতেছে, আমি তো বলে আসছি, কোনো দিনও সম্ভব না। এই যে সরকার একটা ছাত্র সংগঠনকে, মানে তাদের প্রতি বায়াস, হ্যাঁ, এবং চিফ অ্যাডভাইজারের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে যারা দল গঠন করছে, এবং ইতিমধ্যেই যারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতেছে নানাভাবে, সেই দল যদি ইলেকশন পার্টিসিপেট করে, সেই নির্বাচন ফেয়ার হইতে পারে না। অ্যাবসার্ড ব্যাপার এটা। মানে সেটা কি আপনি বলছেন সেই দলটি অংশগ্রহণ করার কারণে হবে না, নাকি প্রক্রিয়ার কারণে হবে না? কোনো ওই তো মানে এমনভাবে নির্বাচনটাকে ম্যানিপুলেট করা হবে যাতে ওই ছাত্র দলটা, এনসিপি যাতে জিতে আসতে পারে। যদি এমন হয়, এটা আমি বলতেছি সেকেন্ড অপশন, যে বিএনপির সাথে একটা অ্যারেঞ্জমেন্ট হলো এনসিপির, যে ঠিক আছে ওরা এতটা সিটে এবার আর সরকার গঠন করবে না, পরবর্তীতে একটা ভাগাভাগি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হলে হইতে পারে, কিন্তু সবাই যার যার অবস্থান থেকে ইলেকশন পার্টিসিপেট করবে, সেই নির্বাচন ফেয়ার হবে, এইটা কোনোদিনও হবে না এই সরকারের। অনেক ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে, এবং এগুলি বলে লাভ নেই। আমরা আসলে অপেক্ষা করতে হবে ঈদের পর নতুন ভাবে কি তৈরি হতে যাচ্ছে, এবং রাজনীতি আসলে কোন দিকে যাবে, ইলেকশন আদৌ ফেয়ার হবে কিনা,
এবং ইউনূস সরকার কিংবা বর্তমান যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসলে দেশ কোন দিকে এগিয়ে যাবে, বিষয়গুলো বুঝতে হলে আমাদের আরও অনেকদিন কিছুদিন অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।